আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ইট্যাপস 2016 লেকচার নাম্বার 3। তো এর আগের লেকচারে আমরা কংক্রিটের বিভিন্ন ম্যাটেরিয়াল প্রপার্টিস নিয়ে আলোচনা করেছি, ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে আমাদের স্টিফনেস কে কন্ট্রোল করে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকেও মোটামুটি একটা থিওরিটিক্যাল আমাদের লাস্ট থিওরি লেকচার বলতে পারেন আজকে। নেক্সট লেকচার থেকে আমরা সিএসআই ইট্যাপস ইনিশিয়ালাইজেশন শুরু করব। তো আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে যে রিভার ম্যাটেরিয়াল প্রপার্টিস। হ্যাঁ, এখন রিভার ম্যাটেরিয়াল প্রপার্টিস নিয়ে ডিসকাশন করার আগে আমরা একটু জেনে নেই যে আমাদের রিভার কেন বিল্ডিং এ প্রোভাইড করা হয়। ওয়াই why rivers are provided in building। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমার যে টেনসাইল স্ট্রেংথ, যে আমরা কি জানি যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি কিন্তু টেনসাইল স্ট্রেংথ কিন্তু কম্পারেটিভলি অনেক কম। তো এর কারণে কি হয়, আমরা যদি কোনো বিল্ডিং এ টেনসাইল লোড আসে, হ্যাঁ, তখন যেন বিল্ডিংটা ফেল না করে, এর জন্য আমরা যদি আমার বিল্ডিং এর ডাক্টিলিটি বৃদ্ধি করার জন্য আমরা এখানে রিভার প্রোভাইড করি। তার একটা হচ্ছে আমার টেনসাইল স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ। দেন আমাদের কিন্তু অনেকগুলো শ্রিঙ্কেজ আসতে পারে, মানে বিভিন্ন কারণে শ্রিঙ্কেজ আসতে পারে, এক্সেসিভ ওভারলোড হতে পারে। তখন হচ্ছে যেন আমার স্ট্রাকচারের কোনো ক্ষতি না হয় এবং ক্রাক না হয়। মূল কথা হচ্ছে যেন কংক্রিটে ক্রাক দেখা না যায়। হ্যাঁ, কংক্রিটে ক্রাক রেজিস্ট করার জন্য আমার রিবার প্রোভাইড করা হয়। তো এখন আমরা জানবো যে আরেকটা কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে যে আপনার যখন আহ, মানে এক্সেসিভ টেম্পারেচার যখন আসবে, আমাদের এক্সেসিভ যখন টেম্পারেচার আসবে অথবা টেম্পারেচার যদি খুব কম হয়, এরকম কোনো কেসে, তখন দেখা যাবে যে আমাদের কংক্রিটে সেটা ভলিউম এক্সপানশন হতে চেষ্টা করে এবং অথবা মানে কখনো কখনো ভলিউম রিডাকশন হতে চেষ্টা করে যদি টেম্পারেচার কম হয়। তো এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে দেখা যায় যে আপনার এই সাডেন ভলিউম এক্সপানশন অথবা সাডেন ভলিউম রিডাকশনে আপনার কংক্রিটে ক্র্যাক দেখা যেতে পারে। তো আমাদের রিভার কি করে, এই রিভার হচ্ছে আমাদের কংক্রিটের ম্যাটেরিয়াল গুলোকে ধরে রাখে এবং সাডেন এক্সপানশন অথবা সাডেন রিডাকশন হতে পারে না। এবং এই যে মানে এক্সপানশন এবং রিডাকশনের ফলে যে কংক্রিটের ভেতরে যে এগ্রিগেট গুলো আছে অথবা ম্যাটেরিয়াল গুলো আছে, ওইগুলোর কিন্তু কিছুটা মুভমেন্ট হয়। হ্যাঁ, তো এই যে আমার যে রিভারটা আছে সেটা হচ্ছে একটা জিনিস এনশিওর করে, সেটা হচ্ছে মাইনর মুভমেন্ট এনশিওর করে। মাইনর মুভমেন্ট মাইনর মুভমেন্ট এনশিওর করে। এই মাইনর মুভমেন্ট এনশিওর করার ফলে কি হয় যে আমার কংক্রিটে ক্র্যাকটা দেখা যায় না। এরপর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, স্ট্রেস ডিস্ট্রিবিউশন কি, যে কংক্রিটে আমাদের যখন মানে যদি মানে কখনো যেন লোকাল স্ট্রেস তৈরি না হয় অথবা স্ট্রেস কনসেন্ট্রেশন যেন তৈরি না হয়, মানে স্ট্রেস কনসেন্ট্রেশন যেন তৈরি না হয়, কনসেন্ট্রেশন। সো লোকালাইজড স্ট্রেস অথবা স্ট্রেস কনসেন্ট্রেশন রেজিস্ট করার জন্য আমরা কি তৈরি করি, আমরা হচ্ছে মানে রিভার প্রোভাইড করে থাকি। তো এই হচ্ছে মোটামুটি কথা। এরপর আমরা আলোচনা করব যে ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে যদি ইউনিট ওয়েট, সেটা হচ্ছে আমাদের বিএনবিসি ভলিউম 2 চ্যাপ্টার 2 সেকশন 2.2.4 বলা আছে যে এমকেএস ইউনিটে 77 কিলো নিউটন পার মিটার কিউব অথবা 7850 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমার রিবারের ইউনিট ওয়েট। এবং এফপিএস এ 490 সিএফ, এটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখার ট্রাই করবেন যে আমাদের এফপিএস এককে 490 বা সিএফটি হচ্ছে কি আমার ইউনিট ওয়েট। এবং মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা স্টিলের জন্য কত, 200 × 10⁻³ গিগা প্যাসকেল, আমরা এটা শিখেছিলাম যে 200 × 10⁻³ 200 × 10⁻³ গিগা প্যাসকেল। ঠিক আছে, হ্যাঁ, 200 × 10⁻³ মেগা প্যাসকেল এবং 200 গিগা প্যাসকেল। এটা হচ্ছে আমার এমকেএস এককে। আর এফপিএস এককে হচ্ছে 29 × 10⁻⁶ পিএসআই অথবা 29 × 10⁻³ কেএসআই। তো নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার যে আমরা যে রিবার ইউজ করি সেই রিবারে, আচ্ছা এরা এটা দেখানোর আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কংক্রিটের না সরি মানে স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা কিরকম হয়। এটা এইখানে যদি আমরা এক্স এক্সিস বরাবর স্ট্রেন কনসিডার করি এবং এক্স এক্সিস মানে ওয়াই এক্সিস বরাবর যদি স্ট্রেস কনসিডার করি, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি এরকম হয় আমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা এরকম হয়। এবং আমার যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলি, ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট, এই ইল্ড পয়েন্টটা কিন্তু অনেক অর্থবহ একটা জিনিস, এটা কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। ইল্ড পয়েন্টটা কি, ইল্ড পয়েন্টটা হচ্ছে যে আপনি স্ট্রেস প্রোভাইড করতেছেন, স্ট্রেস দিতেছেন যেই পয়েন্টে লোড অ্যাপ্লাই হচ্ছে না অথবা খুবই অল্প পরিমাণ লোড অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আপনার ডিফরমেশন অনেক বেশি হচ্ছে অথবা মানে ডিফরমেশন হচ্ছে মানে কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে না অথবা লোড যা অ্যাপ্লাই হচ্ছে তার চেয়ে আর বাড়ছে না, লোডের পরিমাণ বাড়ছে না অথবা লোড খুবই অল্প পরিমাণ অ্যাপ্লাই হচ্ছে কিন্তু আপনার প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে। ঠিক আছে, তাইলে সেই যে পয়েন্টটা, যে পয়েন্ট থেকে আমার প্লাস্টিক ডিফরমেশন শুরু হয়, ওই পয়েন্টটাকে আমরা বলি ইল্ড পয়েন্ট। তো এই ইল্ড পয়েন্ট, যেমন আমি যদি বলি যে ইল্ড পয়েন্ট, এইটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেংথ পয়েন্ট। আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথটা কি, যেটা ম্যাক্সিমাম হচ্ছে মানে ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস নিতে পারে ফেইলারের আগে একটা আমাদের স্টিল, সেটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেংথ। এখন আমরা
এই যে ইল্ড স্ট্রেস পর্যন্ত যদি আমরা একটা জোন চিন্তা করি, যে এই যে জোনটা, এই জোন এবং হচ্ছে আমার এই জোন, তো এই জোনটাকে আমরা বলবো হচ্ছে ইলাস্টিক জোন, এবং এই জোনটাকে আমরা বলবো প্লাস্টিক জোন। এখন কেন ইলাস্টিক জোন বলা হয়? কারণ আমার এই ক্ষেত্রে কি হয়, যে স্টিল যখন মানে ইলাস্টিক জোন যতক্ষণ থাকে অতক্ষণ পর্যন্ত যদি আমি স্ট্রেস রিমুভ করি, তখন সে তার নিজের অবস্থায়, আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু যখনই সে ইল্ড পয়েন্ট ক্রস করবে, অর্থাৎ যখনই সে এই প্লাস্টিক জোনে চলে যাবে, তখন কিন্তু যদি আমি স্ট্রেস রিমুভ করি, সে কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসবে না। তার একটা কি হয়ে যাবে, পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে, পার্মানেন্ট ডিফরমেশন। ওকে, তো এই কনসেপ্টটা হচ্ছে আমার অনেক গুরুত্বপূর্ণ আমার স্টিল সিলেকশনের ক্ষেত্রে, যে আমি কি সিলেকশন, কোন স্টিল সিলেক্ট করবো। আমি কি 420, বাংলাদেশে তো এই দুইটাই হচ্ছে মনে হয় সবচেয়ে জনপ্রিয়, একটা হচ্ছে 420 আর একটা হচ্ছে 500। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে আপনি 420 স্টিল এটা পাবেনই না। সাধারণত সবসময় হচ্ছে আমরা 500 স্টিল এটাই পাই, মানে 500 মেগাপ্যাসকেল, যেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ, এটাই সবসময় পাই। কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের মানে খুবই আশ্চর্যজনক, এবং মানে আপনারা অনেক অনেক অবাক হবেন যে আপনার এই 420 স্টিলটা, এটা কিন্তু আমাদের একেবারে, যদি আমরা আর্থকোয়াক প্রোন জোন এলাকায়, যে যেই সব এলাকায় ভূমিকম্প হতে পারে, অথবা মানে এই যদি আমি আর্থকোয়াক নিয়ে চিন্তা করি, এটা যদি কনসিডার করি, তাহলে হচ্ছে আমার 420 স্টিল এটা ব্যবহার করা সবচেয়ে ভালো। কারণ কি আমি বলি, যে কংক্রিটের কিন্তু স্টিফনেস তুলনামূলকভাবে কম, স্টিফনেস কম। স্টিফনেস মানে কি, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে। স্টিফনেস হচ্ছে যে একক 1 ইউনিট ডিফরমেশন করতে যে পরিমাণ লোড দরকার, সেটাই হচ্ছে স্টিফনেস। তো কংক্রিটের স্টিফনেস হচ্ছে অনেক কম, কম, কম। কিন্তু আমি যদি এই যে 500 এমপি অথবা এই 500 যদি রড ইউজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার স্টিফনেসটা অনেক বেশি। ঠিক আছে, স্টিফনেসটা অনেক বেশি। তো স্টিফনেস বেশি হওয়ার কারণে কি হয়, যে আপনি কংক্রিট দিচ্ছেন এমন একটা কংক্রিট, যেই কংক্রিটের স্টিফনেস কম, কিন্তু এর সাথে যদি আপনি ইউজ করেন এমন একটা স্টিল, যে স্টিল স্টিফনেস বেশি, তখন আমি যদি বলি, এই যে মনে করেন হচ্ছে আমার ভূমিকম্প হচ্ছে, তো ভূমিকম্পের ফলে এই আমার কি হয়, গ্রাউন্ডটা শেকিং হয়, টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এভাবে গ্রাউন্ড শেকিং হয়। তো গ্রাউন্ড শেকিং হওয়ার ফলে আপনার কংক্রিটের স্টিফনেস কম। হ্যাঁ, কংক্রিটের স্টিফনেস কম, সে কিন্তু চাইবে যে ডাক্টিলিটি শো করতে চাইবে, অথবা সে কিন্তু মানে মোশনে যাইতে, মানে যেতে চাইবে এবং এনার্জি অ্যাবজর্ব করতে চাইবে। কিন্তু আমাদের যে মানে স্টিল যেটা আছে, যদি 500 গ্রেডের মানে 500 স্টিল যদি আমরা ইউজ করি, তাহলে দেখবো কি, যে সেটা কিন্তু আমার ওই ডাক্টিলিটি মোশন তেমন একটা শো করবে না, কিন্তু সেটা কিন্তু মানে অনেক শক্ত, আপনি কিন্তু খুব সহজেই তাকে বাঁকা করতে পারবেন না। তার ডাক্টাইল প্রপার্টি 420 ডাক্টাইল প্রপার্টির চেয়ে তুলনামূলকভাবে কম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে আমাদের। মিসম্যাচটা কি? মিসম্যাচটা হচ্ছে যে আমার কংক্রিটের স্টিফনেস কম, কিন্তু স্টিলের স্টিফনেস বেশি। তো এই ক্ষেত্রে যে দুইটা ডিফারেন্ট বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, এই ডিফারেন্ট বিহেভিয়ারের ফলে আমার একটা মিসম্যাচ প্রডিউস হতে পারে। এই মিসম্যাচটা কি হতে পারে, আমার মানে দেখা যাচ্ছে যে আমার যখন আর্থকোয়াক হবে, তখন একটা স্ট্রাকচারের মধ্যে ইনস্টেবিলিটি প্রডিউস করতে পারে। এর জন্য আমরা ইউজ করার চেষ্টা করবো যে 420। হ্যাঁ, 420 এমপিয়ার যেটা, সেই ক্ষেত্রে এটা কি, এটা একটু মোর ডাকটাইল কম্পেয়ার টু 500। তো যেহেতু এটা ডাকটাইল বেশি, সুতরাং এটা মোটামুটি যদি ম্যাচ করে আমাদের কংক্রিটের সাথে, ম্যাচ করলে যখনই আমার টেকটনিক প্লেটের মুভমেন্টের ফলে আর্থকোয়াক হবে, তখন কি এই শকটা সে অ্যাবজর্ব করতে পারবে, অ্যাবজর্ব করে সে ডাকটাইল মোশন শো, মানে তার ডাকটাইল প্রপার্টি শো করবে। কিন্তু যদি আমি 500 ইউজ করি, তখন কিন্তু সে কি, সে অ্যাবজর্ব করে দেখা যাচ্ছে সে ক্র্যাক করতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এর জন্য 420 ব্যবহার করার ট্রাই করবো। তো এখন একটা বলে, আচ্ছা এখানে একটু আরো একটু বিষয় বলার আছে, আমার বলার আছে। সেটা হচ্ছে যে দেখেন, যখনই হচ্ছে আমার স্টিল এই ইল্ড পয়েন্ট ক্রস হয়ে যাবে, তখনই কিন্তু আমার একটা ফ্র্যাকচার দেখা যাবে। ঠিক আছে, তখনই কিন্তু আমার একটা ফ্র্যাকচার দেখা যাবে। কংক্রিটে একটা ফ্র্যাকচার দেখা যাবে। এখন কেন দেখা যাবে ফ্র্যাকচার দেখা যাবে, কিন্তু এরপরে কিন্তু যে এমন একটা রিজিয়নে সেটা চলে গেছে, যেই রিজিয়নটা হচ্ছে প্লাস্টিক জোন, এবং এইখান থেকে কিন্তু সে আর ব্যাক আসবে না। এবং আস্তে 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 আপনার কিন্তু আলটিমেট স্ট্রেন্থে যাওয়ার পর যে কোনো সময় কি হতে পারে, ক্র্যাক হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। তো আমরা এর জন্য কি করি, আমরা ইল্ড স্ট্রেন্থ যেটা আছে, আমাদের ইল্ড স্ট্রেন্থ যেটা আছে, সেইটারও 40% কনসিডার করে কিন্তু ডিজাইন করি। আমরা কিন্তু আলটিমেট স্ট্রেন্থ কনসিডার করে ডিজাইন করি না, আমরা ইল্ড স্ট্রেন্থ যেটা আছে সেটারও 40% কনসিডার করে ডিজাইন করি। তো কেন করি? কারণ হচ্ছে আমরা তুলনামূলক সেফার সাইডে থাকার জন্য। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা 40% কনসিডার করে ডিজাইন করি। কারণ আপনি যদি এটা ইলাস্টিক রিজিয়নের বাইরে ডিফাইন করেন, আপনি যদি এটা প্লাস্টিক রিজিয়নে ডিফাইন করেন, কিন্তু সেটা তাহলে এমন একটা কন্ডিশনে চলে যাবে, যেই কন্ডিশন থেকে এটার ব্যাক আসতে পারবে না। ঠিক আছে, এবং আপনার কিন্তু দেখা যাবে যে ডিজাইন লাইফের মধ্যেই কংক্রিটে ক্র্যাক দেখা শুরু হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনার মানে ইল্ড স্ট্রেন্থ ওভারকাম করে যাবে অথবা ক্রস করে যাবে আমার ম্যাটেরিয়াল, তখন কি হবে, মানে যখন স্টিল ইল্ড স্ট্রেন্থ ক্রস করে যাবে, তখন কিন্তু এটার কিন্তু
প্লাস্টিক ডিফর্মেশন হতে থাকবে। যেহেতু প্লাস্টিক ডিফর্মেশন হতে থাকবে, এটা এইভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? বাড়তে থাকলে এটা কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে অথবা কংক্রিটের মধ্যে একটা টেনসাইল স্ট্রেস প্রডিউস করবে। আর টেনসাইল স্ট্রেস যে যখন প্রডিউস করবে, আমরা কিন্তু জানি যে কংক্রিট হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসে শক্তিশালী, কম্প্রেসিভ লোডে শক্তিশালী, কিন্তু টেনসাইল স্ট্রেসে টেনসাইল লোডে দুর্বল। এর জন্য তখন কংক্রিটটা আমরা ক্র্যাক করার ট্রাই করবে। তো এর জন্য আমরা হচ্ছে চেষ্টা করবো যে ইল রেস্ট্যান্ট যেটা আছে সেটা অবশ্যই তার 40% ধরে আমাদের ডিজাইন করতে হবে। এখন একটা আপনাদের গ্রাফ আছে, সেটা হচ্ছে স্ট্রেস অথবা স্ট্রেন গ্রাফ, স্ট্রেন গ্রাফ, কিন্তু সেটা হচ্ছে স্টিলের জন্য না, সেটা হচ্ছে আমাদের ফুল বিল্ডিং এর জন্য। ফুল বিল্ডিং এর জন্য এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রেস, এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রেন, এবং এই গ্রাফটা আমার ঠিক খেয়াল নাই, এটা মনে হয় মেবি এরকম একটা গ্রাফ আমাদের। তো এইটা যেটা সেটা হচ্ছে লাইফ সেভ পয়েন্ট অর সামথিং, মানে এরকম একটা কিছু একটা নাম আছে, এখানে দেখে নেবেন আপনারা। তো এটার পরে হচ্ছে কি, যে কোনো সময় বিল্ডিং ফেল হতে পারে। এটার পরে একটু সময় নিয়ে, মানে এই পয়েন্টে যখন ওভারকাম করে যাবে বিল্ডিং, তখন মানে আপনি বলতে পারেন যে না, আপনি তল্পি তল্পা গোছানো শুরু করেন, যে কোনো সময় বিল্ডিং ফেল করতে পারে। তো এর মধ্যে কিছু সময় দেবে আপনাকে, সামান্য একটু টাইম পাওয়া যায়। এটা হচ্ছে এমন ভাবেই হচ্ছে এই ডিজাইনটি। সুতরাং আপনি যদি প্রপার ডিজাইন কোড মেনটেন করেন, হ্যাঁ, তাহলে আপনি ওই ইন্টারভালটুকু পাইবেন, যে ইন্টারভালের ফলে আপনি কি করতে পারবেন, একটু তুলনামূলক সময় পেয়ে তারপর হচ্ছে আপনি সেপাশে যাইতে পারবেন, এবং কি হবে, এরপরে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে এরপরে আপনার বিল্ডিংটা ক্রাশ করলো। তো এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনা। নেক্সট লেকচার থেকে আমরা ট্রাই করবো সিএসআই ইট্যাপস ইনিশিয়ালাইজেশন প্রসেস, এবং সামনে আরো মানে লেকচার গুলো আসবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।